ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকবে আগামী 2 মাস, প্রজ্ঞাপন জারি। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলেন তারেক রহমান। দ্রুত নির্বাচন দাবি। গণতন্ত্র বাধাগ্রস্তকারীদের প্রতিরোধের আহ্বান ফখরুলের। শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানতে চায় অন্তর্বর্তী সরকার। সংকট কাটিয়ে সম্পর্ক স্থিতিশীল করতে চায় দিল্লি। এবং টেলিযোগাযোগ খাতে বেরিয়ে আসছে নানা দুর্নীতি, জড়িত খোদ বিটিআরসি। এসএমএস থেকেই মাসে 8.5 কোটি টাকার কমিশন বাণিজ্য। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। আগামী 2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতিপ্রুর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন জারি থেকে পরবর্তী 60 দিনের জন্য এ ক্ষমতা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সারা দেশে প্রয়োগ করতে পারবেন। গণ অভ্যুত্থানের ফসল এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার শেষ করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেউ গণতন্ত্র রুদ্ধ করতে চাইলে তা রুখে দিতে হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির গণসমাবেশ। প্রখর রোদ উপেক্ষা করে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা আশপাশের জেলা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে হাজির হন লাখো মানুষ। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় জানান বিএনপির নেতাকর্মীরা। পূর্ণাঙ্গ গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সেই স্লোগান টেক ব্যাক বাংলাদেশ, সেই বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য আমাদের এই প্রত্যয়। এই সরকারকে আহ্বান জানাবো অনতি বিলম্বে সেই বেতনকে খুঁজে বের করে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করার জন্য সুষ্ঠু নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলটির সিনিয়র নেতারা। গণতন্ত্র পুনরুদ্ধার তখনই হবে যখন বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এটা আমাদের দাবি, জনতার দাবি, ছাত্র জনতার দাবি। আমরা আপনাদেরকে এতদিন জেলে রাখবো না, আমরা শুধু বিচার করব। এই দেশের জনগণ আপনার বিচার করবে। এই নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ করতে চাই, অনতিবিলম্বে এই দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে। আপনারা সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য অতীতে লড়াই করেছেন, আপনারা সেই গণতন্ত্রকে রক্ষা করবেন। সেই জন্যে এই গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপদে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আমরা অবশ্যই রুখে দাঁড়াবেন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচার সরকার আমলে লুটপাট আর ধ্বংসের খেলা চলেছে। এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল। দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর, ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলোকে পর্যন্ত দেউলিয়া করে দিয়েছিল। গত 1.5 দশকে দেশ থেকে প্রায় 17 লক্ষ কোটি টাকারও বেশি পাচার করে দিয়েছে এরা। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এমন মন্তব্য করে প্রশাসনিক সংস্কার ও আইন শৃঙ্খলা বাহিনীকে সক্ষম করে গড়ে তোলার পরামর্শ দেন তিনি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও
সতর্ক থাকতে হবে। দ্রুতই নির্বাচনী রোডম্যাপে উঠবে বাংলাদেশ, এমন প্রত্যাশাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোডম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সংকট কাটিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক স্থিতিশীল করতে চায় ভারত। দেশটির এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনার প্রত্যাপনের বিষয়ে এখনো আলাপ শুরু হয়নি। বিস্তারিত জানাচ্ছেন এম আর আসাদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাইডলাইন বৈঠক এখনো চূড়ান্ত হয়নি। উল্লেখ করেন, ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার পাসপোর্টের আর বৈধতা নেই। ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এভাবেই দেখতে হবে, দিন না গুণে। না, আমরা অফিসিয়ালি কিছু জানি না। সাইডলাইনের মিটিং যেটা হয় এটা কিন্তু এমনকি শেষ মুহূর্তেও অনেক কিছু ফিক্সড হয়, কতগুলো বলা থাকে, কিন্তু হয়তো ঠিক দুই পক্ষই জানে, কিন্তু এক্সাক্ট টাইমটা হয়তো বের করতে পারছে না। এদিকে সম্প্রতি ভারত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের জার্মান সফরে এক যৌথ ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। জয়শঙ্কর বলেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করছে তার দেশ। Today, India-Bangladesh relations stand out in the Indian subcontinent as a model relationship in terms of benefits of regional cooperation. মঙ্গলবার মোদী সরকারের 100 দিন পূর্তি বিষয়ে एनडीटीवी-তে দেয়া সাক্ষাৎকারে দুদেশের সম্পর্ক স্থিতিশীল করার কথাও বলেন তিনি। बांग्लादेश में जो घटनाएं हुई हैं, देखिए उनके यहाँ भी उनकी अपनी पॉलिटिक्स होती है, उनकी अपनी राजनीति होती है। अब उसमें जो हुआ माने वो उनका इंटरनल अफेयर। पड़ोसी रिश्ते जो हैं उसका एक माने वो उसकी क्वालिटी और उसकी लेवल कुछ और होती। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা অনুচিত বলেও উল্লেখ করেন এস জয়শঙ্কর। पे हमें टिप्पणी करना ठीक नहीं होगा। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। हमारी और বাংলাদেশকে $2 বিলিয়ন বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব ব্যাংক। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে চলতি অর্থ বছরে ঋণের পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। আব্দুল্লাহ শেখ বলেন, সংস্কারের পাশাপাশি বন্যার প্রভাব, উন্নত বায়ুমান এবং স্বাস্থ্য খাতের উন্নতিতে সহায়তা দিচ্ছে তার সংস্থা। ঋণ পেতে বিশ্ব ব্যাংক থেকে বাস্তবায়নযোগ্য শর্ত চাইল অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সকালে সচিবালয়ে সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কান্ট্রি ডিরেক্টর ম্যাথিও ভার্জিস সহ 7 সদস্যের প্রতিনিধি দলের বৈঠককালে একথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ইতিবাচক আলোচনা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশকে অর্থনৈতিক খাত সংস্কার এবং বাজেটে সহায়তা দিতে চায় বিশ্ব ব্যাংক। আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ডোনার আমাদের। যেগুলো আমরা বলছি এটা বাস্তবায়নযোগ্য যেন হয়, এমন দেবে না যে আমরা ওটা বাস্তবায়ন করতে পারবো না, আবার টাকাও দেবে না। সোজাসুজি বলেছি, আমাদের যে সংস্কারের জন্য বা অর্থনৈতিক উন্নয়নের যে সমস্ত জিনিস বাস্তবায়নযোগ্য হয় সেই কতগুলো অ্যাকশন আমাদেরকে দেবে। কারাগার থেকে পালানোদের মধ্যে 900 জন এখনও ধরা পড়েনি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক সৈয়দ মোতাহের হোসেন। মঙ্গলবার বিকেলে কারা সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, গণ অভ্যুত্থানের সময় কারাগার থেকে অস্ত্র লুট হয়েছে, যার উল্লেখযোগ্য অংশ উদ্ধার করা গেছে। কারাগারের দুর্বলতা কাটাতে অবকাঠামোগত সংস্কারের কথাও বলেন কারা মহাপরিদর্শক। মনিরুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সুযোগে গেল 2 মাসে দেশের বিভিন্ন অঞ্চলের কারাগারে হামলা হয়েছে। এতে বন্দী পালানোর সুযোগ সহ অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে। কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন কারা মহাপরিদর্শক। জানান, 5টি কারাগার থেকে 2000 বন্দী পালিয়েছে। কারাগারে হামলার ঘটনায় লুট হওয়া 94টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে 65টি। 2000-এর অধিক বন্দী পালায়ন করতে সক্ষম হয়েছিল এবং তার মধ্যে একটা বড় অংশ, অর্ধেকেরও বেশি ইতিমধ্যেই
আইদার নিজের কিছু কিছু স্বেচ্ছায় আমাদের কারাগারে ফেরত এসেছেন, আবার অনেককে গ্রেপ্তার করা হয়েছে, পালিয়ে রয়েছে এরকম বন্দী গ্রেপ্তার হচ্ছে এবং সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে। পলাতক বন্দীদের মধ্যে ৭০ জঙ্গি সহ যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বলে জানান কারা মহাপরিদর্শক। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অথবা যাবজ্জীবন প্রাপ্ত যদি বন্দীর কথা বলেন, এই ক্যাটাগরিটাকে আমরা সমন্বিতভাবে এদের সংখ্যা ছিল ৯৮ জন, একদম প্রেসাইজলি বলতে পারি। এর মধ্যে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে। কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বিবেচনায় গুরুত্বপূর্ণ পদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মোতাহের হোসেন। যেসব কারা কর্মকর্তা কর্মচারীদের নামে দুর্নীতি অথবা নিয়ম বহির্ভূত কার্যক্রমের অভিযোগ রয়েছে অথবা পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে কার্যক্রম বিধি মোতাবেক কার্যক্রম গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে যে কেউ এই ফাউন্ডেশনে অনুদান দিতে পারবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, আহত ২০,০০০ মানুষের চিকিৎসা শুরু করাই হবে প্রথম কাজ। চোখ হারানোদের উন্নত চিকিৎসার জন্য বিদেশি চক্ষু বিশেষজ্ঞদের আনার প্রক্রিয়াও চলমান। প্রধান উপদেষ্টার কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকার একটি ফান্ড এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যে আহত অবস্থায় আছে, যারা ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাদের চিকিৎসাটা খুব দ্রুত শুরু করা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ চিকিৎসা যত লেট হবে, বিলম্ব হবে, তাদের আহতর পরিমাণটা তত আরো বাড়বে। ছাত্র জনতার আন্দোলনে আহত শত শত মানুষ কাতরাচ্ছে পঙ্গু হাসপাতালের বিছানায়। ছাত্রদের পাশাপাশি হকার, দিনমজুর ও পোশাক শ্রমিক সহ নানা পেশার মানুষ পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বর্বরতায় পঙ্গুত্ব বরণ করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে পঙ্গুত্ব বরণ করলেও কষ্ট নেই কারো। দাবি একটাই, হাসপাতাল ছাড়ার পরই যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে সরকার। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনী ও পুলিশের নগ্ন হামলায় গুলিবিদ্ধ সহ নানাভাবে আহত হয় হাজারো মানুষ। এদের মধ্যে এখনও শত শত রোগী কাতরাচ্ছে পঙ্গু হাসপাতালের শয্যায়। স্বৈরাচার পতন আন্দোলনে সামিল হতে গিয়ে হাত পা হারিয়েছেন অনেকেই। এতে জীবনের গতি থেমে গেলেও কোনো প্রতিদান আশা করেন না তারা। হাত চলে গেছে, এটা নিয়ে আমি দুঃখ প্রকাশ করতেছি না। যদি আমি মনে করি যে দেশের জন্য হাত দিয়ে আমি নিজেকে দুঃখ প্রকাশ করতেছি বা আমার কষ্ট লাগতেছে বা কিছু বা ভুল করেছি, তাহলে নিজের সাথে বেমানি হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে এটাই, আমি প্রতিজ্ঞা কিন্তু এটা করেছিলাম যে হয়তো মরবো নয়তো বিজনীয় ঘরে ফিরবো। পুরো রাস্তা ফাঁকা হয়ে যাওয়ার পরে পুলিশ পরে আমাদের দিকে লক্ষ্য করে গুলি করে, পরে আমার পায়ে এসে গুলি লাগে, হাঁটুতে গুলি লেগে মানে গুলি লেগে 4-4 হয়ে যায়। পাউটা ভেঙে ফেলছে, হাতটা ভেঙে ফেলছে, পাউটাতে 4টা অপারেশন করা হয়েছে, এখনো হাতে আরো 2টা অপারেশন কালকে হবে। নামও ভাবতো যে আমি ডিফেন্সে জব করি, বর্তমানে শারীরিক যে অবস্থা সেই অবস্থার প্রেক্ষিতে মনে হয় না আর কখনো আমি এটা করতে জয়েন করতে পারবো কিংবা চেষ্টাও করতে পারবো। সরকারি বাহিনীর হামলার প্রতিবাদে রাজপথে নেমে আসে সাদ, আলী হাসান এবং মুরসালিন, যারা বাবা মায়ের একমাত্র সন্তান। এদের মাথায় একটাই চিন্তা, আর কি এগিয়ে চলা সম্ভব হবে? একটা পানে এখন আমি কাজ করব কিভাবে? একটা দোকান করে খাওয়ার ইচ্ছা ছিল, তা বাবাও দিনমজুর, বাবা তো দিতে পারবে না। হোটেলতে হোটেলের দায়িত্বে অর্ধেক রাস্তায় আমার গুলি মারছে পুলিশে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অঙ্গ হারালেও কষ্ট নেই তাদের, এজন্য কারো দয়াও ভিক্ষা করছেন না তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়ে স্বৈরশাসনের পতন ঘটাতে গিয়ে যে সমস্ত বীরেরা আহত হয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন, তারা এর কোনো বিনিময় চান না। তবে তাদের পরিবারের দাবি, তাদের ভবিষ্যতের জন্য যেন সরকার তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। গেল ৪ জুলাই সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর নির্বিচার গুলি ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তোহা। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ ৮৪ জনকে আসামি করা হয়েছে। একই মামলায় অজ্ঞাত আরও ৫০
জনকে অভিযুক্ত করা হয়েছে। সরকার পতনের পর টেলিযোগাযোগ খাতে বেরিয়ে আসছে নানান দুর্নীতির গল্প। এটুপি সেবার আওতায় SMS প্রতি 5 পয়সা করে অবৈধভাবে চাঁদা আদায় করছে খোদ বিটিআরসি। মাস শেষে যার পরিমাণ 8 কোটি 62 লাখ টাকা। অভিযোগ আছে সজীব ওয়াজেদ জয়ের মালিকানাধীন কোম্পানির নাম ভাঙিয়ে চাঁদার প্রচলন করেন বিটিআরসির তৎকালীন চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। মনিরুল ইসলামের বিশেষ অনুসন্ধান। দেশের ব্যাংকিং খাত সহ নানান সংস্থায় বাল্ক SMS সার্ভিস অল্পদিনেই জনপ্রিয়তা লাভ করে। আর্থিক খাতের ওটিপিও এই সার্ভিসের অন্তর্গত। এর প্রসারে কাজ করছে বিটিআরসির তালিকাভুক্ত 147 কোম্পানি। প্রতি মাসে করে 150 কোটি SMS প্রোভাইড করে এরা, আর 7.5% চাঁদার বাৎসরিক পরিমাণ দাঁড়ায় 103 কোটি টাকা। এর জনপ্রিয়তা দেখে নতুন কৌশল আটে বিটিআরসি। তৎকালীন চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার একক ক্ষমতা বলে SMS এর নিয়ন্ত্রণ দেন ইনফোজিলিয়ন নামের একটি কোম্পানিকে, যারা চালু করে এটুপি SMS কমন ইন্টারকানেকশন নামে অবৈধ প্ল্যাটফর্ম। এটিকে সজীব ওয়াজেদ জয়ের প্রতিষ্ঠান দাবি করে SMS প্রতি ভ্যাট সহ 7.5 পয়সা চাঁদা বাধ্যতামূলক করেন শ্যাম সুন্দর। ইনফোজিলিয়ন যে ব্যবসাটা করতেছে এটা উইথ দি ব্লেসিংস অফ দি আইসিটি অ্যাডভাইজার, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আইসিটি অ্যাডভাইজারের নিজস্ব চিন্তা চেতনা এই এমএনপিটা করা, এবং সেই জায়গায় যদি আপনারা ইনফোজিলিয়নকে আপনারা যদি প্রতিপক্ষ বানান, আপনারা সবাই বানায় ফেলছেন। এতে ধস নামে এটুপি SMS প্রোভাইডার কোম্পানিতে। সংকট সমাধানে তারা দ্বারস্থ হন উচ্চ আদালতের, তবে অদৃশ্য কারণে সেটিও আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্টরা বলছেন তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করায় আর্থিক প্রতিষ্ঠানের গোপনীয়তাও চলে যাচ্ছে তাদের হাতে। প্রত্যেকটা মানুষ কিন্তু SMS এর সাথে জড়িত। একটা মানুষ যদি ওটিপি না পায়, তার কিন্তু ট্রানজাকশন বন্ধ, সে কিন্তু ব্যাংকিং ট্রানজাকশন করতে পারবে না, সে কিন্তু কোনো জায়গাতে ভেরিফাই হবে না। সিকিউরিটির ইস্যু থাকে, কাস্টমারের কনফিডেন্সিয়ালিটির বিষয়বস্তুগুলো থাকে। বিটিআরসির তৎকালীন কিছু কতিপয় অসাধু কর্মকর্তা কিংবা উপরমহল থেকে কারো হয়তো বা ইন্ধন ছিল যে এই ব্যবসাতে তাদের একটা ভাগ দরকার। চাঁদাবাজি বন্ধে নতুন বাংলাদেশের বিটিআরসির কাছে আবেদন জানিয়েছে SMS প্রোভাইডার সংগঠন IASPAB। ইন্টারকানেকশন প্ল্যাটফর্ম বন্ধ সহ দুর্নীতি নিরসন, ট্যারিফে টেকনিক্যাল ত্রুটি, বাংলা SMS বন্ধ, কন্টেন্ট ভ্যালিডেশন, রাজস্ব শেয়ার ও চাঁদা বাতিল এবং এগ্রিগেটর পর্যায়ে ক্রয় বিক্রয়ের অনুমতি দেওয়ার 7টি দাবি করে সংস্থা। জুলফিকার সাহেব বিটিআরসির ডিরেক্টর অ্যাক্সেস থাকা অবস্থায় উনি একটা লাইসেন্স নিয়ে বের হয়ে যায়, নাম দিয়েছে ইনফোজিলিয়ন, এবং ওখান থেকে বের হয়ে আমাদেরকে ফোর্স করা শুরু করে প্রত্যেকটা SMS এর জন্য আমাদেরকে আলাদা করে টাকা দিতে হবে। চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিচার দাবিও করেন সংস্থাটির সভাপতি ফিরোজ মাহমুদ। আমরা যখন এটা নিয়ে প্রতিবাদ করি তখন আমাদেরকে অফিসিয়ালি বলা হয় যে এইখানে এই টাকাটা না দিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন না। লুটেরা কোম্পানিকে এখান থেকে সরাইতে হবে, আমরা আর চাঁদা দিতে চাই না, এবং যারা এই দুর্নীতিবাজ কর্মকর্তা আছে এটার সাথে জড়িত তাদের ইমিডিয়েট বহিষ্কার করা হোক। যদি তাদেরকে বহিষ্কার করা না হয়, আমরা এখানে অনশন ধর্মঘট পালন করব। এ বিষয়ে ইনফোজিলিয়নের জেনারেল ম্যানেজার আলমগীর হোসেনকে একাধিকবার ফোন দেয়া হলেও সাড়া মেলেনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কয়েকদিন শান্ত থাকার পর ফের অস্থির হয়ে উঠেছে গাজীপুর আশুলিয়ার শিল্পাঞ্চল। বেতন ভাতা সহ নানা দাবিতে কয়েকটি কারখানায় মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। গাজীপুর মহানগরীর টঙ্গী, চন্দ্রা, চক্রবর্তী এবং আশুলিয়ার জিরাবো এলাকায় এই শ্রমিক বিক্ষোভ হয়। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আশুলিয়ার জিরাবো এলাকায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাত্র কয়েকদিন শান্ত থাকার পর মঙ্গলবার ফের অশান্ত হয়ে ওঠে গাজীপুর আশুলিয়ার শিল্প এলাকা। নানা দাবিতে ওইসব এলাকায় কয়েকটি কারখানায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে আশুলিয়ায় বন্ধ হয়ে যায় 19টি তৈরি পোশাক কারখানা। এর মধ্যে 15টি কারখানায় অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করা হয়। এ অস্থিরতার জেরে আশুলিয়ার জিরাবো এলাকায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের এক নারী নিহত হয়। এ সময় আহত হয় আরো অন্তত 20 জন। কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না, না মালিক পক্ষ দিচ্ছে, না মালিক পক্ষ ম্যানেজমেন্টের লোক দিচ্ছে, না বিজিএম এর লোক শুনছে আমাদের কথা, কেউ শুনতেছে না। 8 তারিখ আমরা বেতন নিয়ে চলে গেছি, ওদিন লিখে দিছে যে আমরা নাকি উপরে ভাঙচুর করছি, এই বিধায় 3 মাস লাগবে ওই ভাঙচুর ঠিক করতে। ইট প্যাটকেল নিয়ে মারছে, মানে এমন ভাবে বৃষ্টির মতো পড়তেছে, তো ওই জায়গায় যে মহিলারা যে পড়ছে পরে যে বাঁচার মতো সিস্টেম নেই। অনেকে লোক আহত হয়েছে, অনেকে মেডিকেল আছে। অফিসটা যদি আজকে খোলা থাকতো তাহলে আমাদের বোন মারা যাইতো না। এই শ্রমিক বিক্ষোভে গাজীপুরেও 3টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। বিক্ষোভ চলাকালে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে টঙ্গীতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়। শিল্পাঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। আফরিন পপি, মোহনা সংবাদ। সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পরও বাজারে বেড়ে গেছে ডিম ও মুরগির দাম। মঙ্গলবার রাজধানীর বাজারে 15 থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। ডিমের দামও বেড়েছে সমান তালে। এই নিয়ে ক্রেতারা ক্ষোভ জানালেও বিক্রেতারা বলছেন বেশি দামে কিনতে হচ্ছে বিধায় কমানো সম্ভব হচ্ছে না। সুরাইয়া মুন্নির রিপোর্ট। বাজার নিয়ন্ত্রণে সোমবার উৎপাদনকারী, পাইকারি ও খুচরা পর্যায়ে ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দেয় সরকার। তবে বাস্তবতা হলো বাজারে সরকারি ঘোষণার প্রভাব তো নেই, উল্টো দাম আরও বেড়ে গেছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 185 থেকে 190 টাকায়, যা দুদিন আগেও ছিল 170। সোনালী মুরগির দাম 300, যা ছিল 280 টাকায়। দেশি মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়। আগে ছিল 75 টাকা করে আগের সপ্তাহে, কিন্তু এখন আবার 83, 190 এরকম বিক্রি হচ্ছে। সরকার কমাইছে তো ওনারা বেশি সিন্ডিকেট করতেছে। সরকারের কর্তৃপক্ষ যেটা আছে ওনাদের এটার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। বাদামি ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে 170 টাকায়, যা গত শনিবারে ছিল 150 থেকে 155 টাকা, আর সাদা ডিম 160 টাকায়। দুই ক্ষেত্রেই 10 থেকে 15 টাকা বেড়েছে দাম। ডিম দাম শুনি দাম কমছে জিনিসপত্র, অথচ আমরা জিনিসপত্রের দাম কমে নিতে পারতেছি না। ফিক্সড একটা দাম থাকলে নিতে সুবিধা হয়। গত সপ্তাহেও কিনে নিয়ে গেছি 150 করে, আজকে এসে দেখি 160 টাকা করে। সরকার কমায় তখন তারা মাল দাম কমায় না, আর যখন বাড়িয়ে দেয় সাথে সাথে ওই দিনের মিনিট তারা সবকিছু বাড়িয়ে দেয়। দাম বাড়ার পেছনে যুক্তির অভাব নেই বিক্রেতার। সরকার যে দাম নির্ধারণ করছে এটা তো কাঁচামাল বাজারে আপনার দাম এক থাকবে না। সরকার যে রেট দিবে অথবা আমরা যদি কমায় কিনতে পারি কমায় বেচবো। ডিমের দাম কমায় না, কিন্তু বাড়লে ঠিকই বাড়ে। আমরা খুচরা কিনা না, আমরা খুচরা বিক্রি করি। পরে যারা হেরাই কইতে পারবো যে কেন দাম কমতে আছে না। শুধু নির্দেশনা দিয়ে বসে না থেকে বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ভোক্তারা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সরকারের আমলে চাপে পড়ে ইচ্ছা থাকলেও সঠিক তথ্য উপাত্ত দিয়ে অর্থ ব্যয়ের প্রাক্কলন করতে পারেননি আমলারা। এ কারণেই এসব প্রাক্কলনের ভিত বেশ দুর্বল, এমন তথ্য জানিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের 24টি মন্ত্রণালয় এবং সংস্থার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, কোন ভিত্তিতে দেয়া হতো জাতীয় আয় এবং মূল্যস্ফীতির হিসাব তা খতিয়ে দেখা হবে। যে প্রজ্ঞাপন হয়েছে সেই প্রজ্ঞাপনের কার্যবিধির ভিতরে অন্যতম হলো সরকারের সমস্ত মন্ত্রণালয় আমাদের তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করতে বাধ্য। বিভিন্ন ধরনের যে চুক্তি হয়েছে দেশের, সেটা আপনি অভ্যন্তরীণভাবেই হোক, সেটা জ্বালানি ক্রয়ের ব্যাপারে হোক, অথবা বৈদেশিক সম্পর্ক, বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে হোক, সেগুলোর মূল চুক্তিগুলো দেখার সুযোগ কিভাবে হবে সেগুলি নিয়েও আমরা পর্যালোচনা করেছি। সাম্প্রতিক বন্যায় মোট 14,269 কোটি 68,33,522 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক অনুষ্ঠানে উপদেষ্টা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 9,42,811 জন, মৃতের সংখ্যা 74 জন। ইতোমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান উপদেষ্টা। সাম্প্রতিক বন্যার যে মাঠ পর্যায় থেকে ক্ষয়ক্ষতি নিরূপিত হয়ে যা অনুমিত ক্ষয়ক্ষতির বিবরণ আমাদের কাছে আসছে, এটা মোট 14,269 কোটি 68,33,522 টাকা। পুনর্বাসন প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে মাঠ পর্যায়ে। এটার জন্য কমিটি গঠন করা হয়েছে। বিশ্বের সর্বোচ্চ পরিবেশ বান্ধব আর 290 গ্যাস সমৃদ্ধ ইকোজোন সিরিজের নতুন মডেলের এসি বাজারে এনেছে দেশের জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটন। বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির নতুন এই মডেলের এসি ওজোন স্তরের কোনো ক্ষতি করবে না। বিশ্ব ওজোন দিবস উপলক্ষে রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে ইকোজোন সিরিজে নতুন এই মডেলের এসি উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম।
শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিচারিক ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকবে আগামী 2 মাস, প্রজ্ঞাপন জারি। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বললেন তারেক রহমান। দ্রুত নির্বাচন দাবি, গণতন্ত্র বাধাগ্রস্তকারীদের প্রতিরোধের আহ্বান ফখরুলের। শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানতে চায় অন্তর্বর্তী সরকার, সংকট কাটিয়ে সম্পর্ক স্থিতিশীল করতে চায় দিল্লি। এবং টেলিযোগাযোগ খাতে বেরিয়ে আসছে নানা দুর্নীতি, জড়িত খোদ বিটিআরসি। এসএমএস থেকেই মাসে 8.5 কোটি টাকার কমিশন বাণিজ্য। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য